সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন স্কুলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে তোমাদের সাথে আছি আমি অপু চন্দ্রদেব, সহকারী শিক্ষক, রাগিব রাবেয়া উচ্চ বিদ্যালয় কলেজ, নবীগঞ্জ, হবিগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকার কারণে তোমরা অনেকেই পড়াশোনা চালিয়ে যেতে পারছো না এবং তোমাদের একটু কষ্ট হচ্ছে, এবং সেই জায়গা থেকে অনলাইন স্কুল তোমাদেরকে সেবা দিয়ে আসছে এবং তোমরা ঘরে বসে সেই ক্লাসগুলো দেখতে পারবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে উপস্থিত হয়েছি রসায়নের খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, পর্যায় সারণী। এই পর্যায় সারণী আমরা আজকে আলোচনা করব এবং গত পর্বে তোমরা দেখেছো আমি আলোচনা করেছিলাম পর্যায় সারণীর পটভূমি সম্পর্কে। আজকে আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই চার্টের দিকে একটু লক্ষ্য করো তো। দেখো এখানে কি কি আছে। এই যে দেখো, এখানে আছে একটি মৌল, এখানে আছে আরেকটি মৌল, এরকম করে এই যে আয়তাকার চিত্র দেখতে পাচ্ছ, প্রত্যেকটি চিত্রে এক একটি মৌল বসানো হয়েছে। আচ্ছা বলো তো দেখি, সমস্ত মৌলকে একটি সাজানো হয়েছে বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। তারপরে আরেকটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে আমরা সমস্ত কিছুতে কিন্তু একই ধরনের মৌল দেখতে পাচ্ছি না। এই যে এটাতে একটি মৌল, এটাতে আছে, এই লাইনে আছে দেখো দুটি মৌল, এই লাইনে আছে 1 2 3 4 5 6 7 8টি মৌল, পরেরটাতে 8টি মৌল, এরপরটাতে আছে আবার বিভিন্ন রকম সংখ্যার মৌল। আমরা এই যে মৌলসমূহকে আমরা সাজিয়েছি একটি সারণীতে। তাহলে এই সারণীকে কি বলা হয়? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বুঝতে পারছো অবশ্যই, এই সারণীকে বলা হয় পর্যায় সারণী। ঠিক আছে, এই যেখানে লেখা আছে দেখো তোমরা, পিরিয়ডিক টেবিল অফ দ্য এলিমেন্টস, অর্থাৎ বিভিন্ন মৌলের পর্যায় সারণী। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে মৌলসমূহ আছে, মৌলসমূহকে কিছু বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যদি আমরা একে সুন্দরভাবে একটি সাজানো সারণীতে উপস্থাপন করতে পারি, তাহলে কিন্তু আমরা একে পর্যায় সারণী বলবো। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব এই পর্যায় সারণীর বিভিন্ন বৈশিষ্ট্য, অর্থাৎ কি কি বৈশিষ্ট্য ফলো করে এই পর্যায় সারণী তৈরি করা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমার সাথে থাকবে এবং খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবে। আশা করি পর্যায় সারণী তোমাদের কাছে অনেকটাই সহজ মনে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে মৌলসমূহ আছে, এই মৌলসমূহগুলোর মধ্যে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে হাইড্রোজেন, ওখানে আছে হিলিয়াম, এখানে আছে লিথিয়াম, বেরিলিয়াম, বোরন ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই মৌলগুলো তো আছেই। এখন আমরা এই পর্যায় সারণী বোঝার আগে আমরা এই সারণী সম্পর্কে একটু স্টাডি করার চেষ্টা করি। আমরা এখানে যদি একটা কর্নার ধরি, অর্থাৎ এই চার্টের, তাহলে আমি যদি বাম থেকে ডানে যাই, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো, এই যে বাম থেকে ডানে, তাহলে আমি এখানে লিখলাম বাম থেকে ডান। ঠিক আছে, এই যে বাম থেকে ডানে যদি আমরা যাই, তাহলে এটাকে আমরা বলবো পর্যায়। ঠিক আছে, পর্যায় বলবো। তারপর আমরা যদি আবার উপর থেকে নিচ দিকে যাই, অর্থাৎ এই যেখানে আছে, ভালো করে খেয়াল করে দেখো, এখানে আছে তোমার হাইড্রোজেন, এখানে আছে লিথিয়াম, এখানে আছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, অর্থাৎ উপর থেকে আমরা নিচ দিকে গেলাম। উপর দিকে যদি নিচে যাই, তাহলে আমরা এটাকে বলবো গ্রুপ, অথবা আমরা বলতে পারি এটাকে শ্রেণী। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখবা, সারণীর বাম থেকে ডানে এগুলোকে আমরা বলবো পর্যায়, আর সারণীর উপর থেকে নিচে এটাকে আমরা বলবো গ্রুপ বা শ্রেণী।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে চার্টটা আমরা দেখতে পাচ্ছি, যেটাকে আমরা পর্যায় সারণী বলছি, এই পর্যায় সারণীতে কয়টি পর্যায় আছে এবং কয়টি গ্রুপ আছে আমরা একটু বোঝার চেষ্টা করি। এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে পিরিয়ড 1, পিরিয়ড 2, পিরিয়ড 3, 4, 5, 6, 7। পিরিয়ড মানে হচ্ছে পর্যায়, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ যে গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3। তাহলে আমরা প্রথম বাম থেকে ডান দিকে যাই। আমরা দেখতে পাচ্ছি এই বাম থেকে ডানে আমাদের পর্যায় বলবো, এবং এই পর্যায় ইংলিশ শব্দ কিন্তু এই যে পিরিয়ড, যেটা এখানে লিখে আছে পিরিয়ড। তাহলে এখানে এটা হচ্ছে প্রথম পর্যায়, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়, এই যেটা হচ্ছে দ্বিতীয় পর্যায়। তারপরটা হচ্ছে তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি ষষ্ঠ পর্যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি সপ্তম পর্যায়, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথম থেকে শুরু করে সপ্তম পর্যন্ত দেখতে পেলাম। আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি এই পর্যায় সারণীতে মোট পর্যায় আছে 7টি, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখি গ্রুপ কয়টি আছে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 নাম্বার গ্রুপ, এখানে আমরা দেখতে পাচ্ছি 2 নাম্বার গ্রুপ, তারপর এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 নাম্বার গ্রুপ, তারপর এই যে 4 নাম্বার, এইভাবে 5, 6, 7, 8 করে আমরা 9, 10, 11, 12 নাম্বার, 13, 14, 15, 16, 17 নাম্বার এবং লাস্টে আমরা দেখতে পাচ্ছি 18 নাম্বার। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা খুব ক্লিয়ার হয়ে গেলাম যে পর্যায় সারণীতে এই যে পর্যায় আছে কয়টি, পর্যায় সারণীতে পর্যায় আছে 7টি, এবং আমরা আরও স্পষ্ট হয়ে গেলাম গ্রুপ আছে 18টি। তাহলে এই মৌলসমূহকে আমরা সাজাবো 7টি পর্যায়ে এবং 18টি গ্রুপে। এই যে 7টি পর্যায় এবং 18টি গ্রুপে যখন আমরা সাজাবো মৌলসমূহকে, তখন সুন্দর একটা সারণী তৈরি হয়ে যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যে এই মৌলগুলোকে সাজাবো বিভিন্ন পর্যায়ে এবং গ্রুপে, কিসের ভিত্তিতে? গত পর্বে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম, একটু চিন্তা করে দেখো, যে কিসের ভিত্তিতে আমরা মৌলসমূহকে এই পর্যায় সারণীতে স্থাপন করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি, এখানে একটু খেয়াল করে দেখো, এখানে দেওয়া আছে 1, এখানে আছে 2, এখানে দেখো আছে 3, 4, তারপর আছে 5, 6, 7, এরকমভাবে একদম আছে 118টি। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও স্পষ্ট হয়ে গেলাম, এই পর্যায় সারণীতে সর্বমোট মৌল আছে 118টি। তো শুরু হয়েছে কিন্তু হাইড্রোজেন থেকে এবং শেষ হয়েছে লরেন্সিয়াম এ। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে একটা জিনিস খেয়াল করো, যে এই যে 1 নম্বর মৌল থেকে শুরু হয়েছে এবং 118 নম্বর মৌলে গিয়ে শেষ হয়েছে, প্রত্যেকটি মৌলকে যে কোনো একটি কিছুর ভিত্তিতে সাজানো হয়েছে, এবং সেটি আমি তোমাদের কাছে প্রশ্ন রাখছি যে কিসের ভিত্তিতে মৌলসমূহকে সাজানো হলো। অবশ্যই গত পর্বে যারা ক্লাস করেছে তারা উত্তরটি দিতে পেরেছ, এবং গত পর্বে আমি এই বিষয় নিয়ে খুব বিস্তারিত আলোচনা করেছিলাম যে প্রথমে যখন প্রোটন সংখ্যা আবিষ্কার হয়নি, তখন পারমাণবিক সংখ্যাও কিন্তু আবিষ্কার হয়নি, তখন ছিল শুধুমাত্র পারমাণবিক ভর। প্রথম মৌলসমূহকে পারমাণবিক ভরের ভিত্তিতে সাজানো হতো, কিন্তু পরে সংশোধনের পর্যায়ে এসে পর্যায় সারণীকে সাজানো হয়েছে মৌলসমূহের পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে। আর হ্যাঁ, এই যে এখানে 1, 2, 3, 4, 5, 6, 7 এরকম করে 118, এই 118 হচ্ছে, বা এখানে এই যে সংখ্যাগুলো হচ্ছে পারমাণবিক সংখ্যা। তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে পারমাণবিক সংখ্যার উপর ভিত্তি করে মৌলসমূহকে পর্যায় সারণীতে স্থাপন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখব এই যে পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপ আছে, এই গ্রুপগুলোর ব্যাখ্যা
এবং এই গ্রুপগুলোর আলাদা আলাদা নাম। ঠিক আছে, তাহলে চলো যাই পরবর্তী ধাপে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে বলেছিলাম যে উপর থেকে নিচে যদি যায় এটাকে আমরা বলবো গ্রুপ। ঠিক আছে, তাহলে এই অনুযায়ী এটা হচ্ছে প্রথম গ্রুপ, এবং এই যে এইচ দেখতে পাচ্ছ এটা হচ্ছে প্রথম গ্রুপের প্রথম মৌল। তাহলে এই যে গ্রুপটা আছে এই গ্রুপকে, অর্থাৎ এই প্রথম গ্রুপকে আমরা বলবো ক্ষার ধাতু। তাহলে প্রথম গ্রুপের নাম হচ্ছে ক্ষার ধাতু। তাহলে প্রথম যে গ্রুপটি আছে সেটির নাম হচ্ছে ক্ষার ধাতু। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক্ষার ধাতু এখানে কয়টি আছে লক্ষ্য করে দেখো, 1 2 3 4 5 6 7, 7টি আছে। এবং ক্ষার ধাতুর প্রথম যিনি আছেন ওকে বলা হয় হাইড্রোজেন। যদিও হাইড্রোজেনকে এখানে রাখা নিয়ে একটি দ্বিমত আছে বিজ্ঞানীদের মধ্যে। কেউ কেউ বলছেন একে এখানে রাখা যাবে না, আলাদাভাবে দেখানো উচিত। কেউ কেউ বলছেন এদেরকে আরও পরে স্থান দেওয়া উচিত। যাই হোক, আসলে হাইড্রোজেন নিয়ে আমরা একটু বিতর্কে আছি। যাই হোক, হাইড্রোজেনকে বাদ দিয়ে পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে আছে এখানে লিথিয়াম। এই যে লিথিয়াম আছে এখানে, লিথিয়াম থেকে আসলে অ্যাকচুয়ালি এই গ্রুপটা বা এই গ্রুপের বৈশিষ্ট্যটা শুরু হয়েছে। তো এই যে লিথিয়াম আছে এখানে, এই লিথিয়ামের কিন্তু আমরা ইলেকট্রন বিন্যাস করব। ঠিক আছে, তাহলে এই যে এখানে এই যে লিথিয়াম আছে, লিথিয়ামের কিন্তু এখানে পারমাণবিক সংখ্যা হচ্ছে 3। তাহলে আমরা একটা জিনিস জানি, পারমাণবিক সংখ্যা হচ্ছে তার প্রোটন সংখ্যা। কোনো মৌলে যতটি প্রোটন থাকবে ঠিক ততটি কি থাকবে, ইলেকট্রন থাকবে। তাহলে আমরা যদি লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করি আমরা দেখতে পাচ্ছি 1s 2s 1s2 2s1। একই রকমভাবে এখানে আমরা পরের যে সোডিয়াম আছে এই সোডিয়ামের যদি করি তাহলে 1s 2s 2p 3s, তাহলে 2 2 6 1। তাহলে আমরা দেখতে পেলাম সর্বশেষ কক্ষপথে কিন্তু ইলেকট্রন আছে একটি ইলেকট্রন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই যে ক্ষার ধাতুতে যারা আছে, যাদেরকে আমরা ক্ষার ধাতু বলবো, এদের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে একটি। এবং এই একটি ইলেকট্রন থাকার কারণে তারা কি করবে, এই ইলেকট্রনটি ত্যাগ করে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য চেষ্টা করবে এবং সে নিজে সুস্থিত হবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষার ধাতু সমূহের সর্বশেষ কক্ষপথে একটি ইলেকট্রন থাকার কারণে এটি ত্যাগ করতে চায় এবং সুস্থিতি লাভ করতে চায়। সেজন্য এই প্রথম গ্রুপকে বলা হয় অত্যন্ত অধিক সক্রিয় একটি মৌল। তাহলে এই যে ক্ষার ধাতু আছে, ক্ষার ধাতুগুলো অত্যন্ত সক্রিয় এবং এরা খুব সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে আমরা যে গ্রুপটি একে, এই গ্রুপকে আমরা বলবো দ্বিতীয় গ্রুপ। এই গ্রুপ শুরু হয়েছে কিন্তু এই যে দেখো বেরিলিয়াম থেকে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বেরিলিয়াম থেকে শুরু হওয়া গ্রুপটি দেখো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনচিয়াম, বেরিয়াম এবং রেডিয়াম। সবচেয়ে মজার বিষয় হলো এই যে মৌলগুলো আছে, এই মৌলগুলো আমরা কিন্তু মাটিতে পাই। তো মাটিতে থাকার কারণে এই মৌলগুলোকে আমরা কি বলি বলো তো দেখি? ঠিক বলেছ, এই মৌলগুলোকে আমরা বলি মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কিন্তু প্রথম দুটি গ্রুপ আলোচনা করেছিলাম এবং প্রথমটিকে আমরা ক্ষার ধাতু বলেছি এবং পরেরটিকে বলেছি মৃৎ ক্ষার ধাতু। তাহলে আমরা এখানে যে বেরিলিয়াম আছে, বেরিলিয়ামের একটু ব্যাখ্যায় যাচ্ছি। একটু খেয়াল করে দেখো, বেরিলিয়ামের ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে, সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন কিন্তু দুটি। তাহলে একইভাবে সমস্ত মৌলের সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন থাকবে দুটি, অর্থাৎ সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভের কারণে সে কি করবে, দুটি ইলেকট্রন ত্যাগ করে সুস্থিত হওয়ার চেষ্টা করবে। তাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরা কি করে, এদের তুলনায় কম সক্রিয়। সক্রিয় নয় সেটা বলছি না, অর্থাৎ ক্ষার ধাতুর তুলনায় কম সক্রিয়। কারণ ক্ষার ধাতুর একটা ইলেকট্রন, সে সহজে একটা ইলেকট্রন দান করতে পারে, কিন্তু এই যে মৃৎ ক্ষার ধাতুর দুইটা ইলেকট্রন, তাই দুটো ইলেকট্রন ত্যাগ করতে একটু কষ্ট হয়। এই জন্য তাকে বলা হয় ক্ষার ধাতুর তুলনায় কম সক্রিয়। তাহলে এই দুটি গুরুত্বপূর্ণ গ্রুপ আমরা আলোচনা করলাম।
এর পরবর্তী যে আমরা গ্রুপটি দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটু খেয়াল করে দেখো, এই যে গ্রুপগুলো দেখতে পাচ্ছি, এই যে সবুজ রঙের গ্রুপ দেখা যাচ্ছে, এইগুলো হলো অবস্থান্তর ধাতু। বৈশিষ্ট্য হলো এরা পরিবর্তন হয়ে যায়, এদের বর্ণ পরিবর্তন করে, এরা রঙিন বস্তু গঠন করে। এই গ্রুপগুলোকে আমরা বিশেষভাবে পড়াশোনা করব, বিশেষভাবে স্টাডি করব। এখন আমরা পরবর্তী গ্রুপে যাই, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। এই যে এখানে আছে, এখানে আমরা 13 নম্বর গ্রুপে চলে যাব, অর্থাৎ 1, 2 এর পর এই যে 13 নম্বর গ্রুপ। আর এই যে এখানে 3 থেকে 12 পর্যন্ত, এই যে গ্রুপ নাম্বার 3 এবং গ্রুপ নাম্বার 12, এই পর্যন্ত যত মৌল আছে সমস্ত মৌলকে বলা হবে অবস্থান্তর মৌল। ঠিক আছে, এবং অবস্থান্তর মৌল বলার কারণ আছে, কারণ হলো এদের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল অপূর্ণ থাকে। অর্থাৎ ডি অরবিটাল আমরা জানি যে এই যে ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকলে সে পরিপূর্ণ থাকে। তো এখানে এই মৌলসমূহ যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তখন আমরা দেখতে পারবো আসলে ডি অরবিটালে 10টি ইলেকট্রন থাকে না, 9টি থাকে, 8টি থাকে, 4টি থাকে, এরকম অপূর্ণ থাকে। আর এই ফাঁকা ডি অরবিটালের কারণেই এরা রঙিন যৌগ গঠন করে। যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ গ্রুপ দেখতে পাচ্ছি এখানে, যে গ্রুপ 13। এটির বিশেষ কোনো নাম নেই। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে বোরন, এখানে আছে অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, নিহোনিয়াম। ঠিক আছে, এই মৌলগুলো আমরা দেখতে পাচ্ছি 13 নম্বর গ্রুপে। তার পরবর্তী 14 নম্বর গ্রুপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌল দেখতে পাচ্ছি আমরা, কার্বন, যার অবস্থান হচ্ছে 14 নম্বর গ্রুপে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, ল্যাড এবং ফ্লুরুবিয়াম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই যে কার্বন দেখতে পাচ্ছি, কার্বন কিন্তু হীরা তৈরিতে ব্যবহার করা হয়। হ্যাঁ, অনেক হীরক বা গ্রাফাইট ব্যবহার করা হয় কার্বন দ্বারা। সিলিকন আমরা দেখতে পাচ্ছি যে কাচের জিনিস আছে, সিলিকন বালি, সিলিকা বালি। তো সিলিকনটা ব্যবহার করা হয় কাচ তৈরিতে, খুব বেশি ব্যবহার করা হয়। তারপর আছে গ্যালিয়াম, ক্যামেরা লেন্স তৈরিতে ব্যবহার করা হয়। এই যেখানে টিন আছে, টিন তো আমরা সবাই চিনি, বিভিন্ন কৌটা তৈরি করা হয়। তারপরে ল্যাড, যাকে আমরা বাংলা সীসা বলি। আর এই ল্যাডটা কিন্তু বন্দুকের গুলি তৈরিতে ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি ফ্লুরুবিয়াম, বৈজ্ঞানিক গবেষণার বাহিরে যে কোনো কাজে ব্যবহার করা হয় এই মৌলগুলোকে। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি 15 নম্বর গ্রুপ, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, মস্কুবিয়াম। ঠিক আছে, এই যে 15 নম্বর গ্রুপটি আছে, এই গ্রুপটির প্রথমে দেখো নাইট্রোজেন খুব বেশি ব্যবহার করি আমরা সার হিসাবে, নাইট্রোজেনকে খুব বেশি ব্যবহার করি এবং এটি কৃষিতে খুব উপকারী একটি মৌল। তারপর আছে এখানে ফসফরাস, যেটি ম্যাচ তৈরি করা হয়, ম্যাচ আমরা যে দিয়াশলাই ব্যবহার করি, এটি ফসফরাস দ্বারা ব্যবহার করা হয়। এখানে আছে আর্সেনিক, আর্সেনিক আমরা জানি অত্যন্ত ক্ষতিকর একটি মৌল, যা আর্সেনিক রোগে আমরা ভুগতে পারি। এই যে আর্সেনিক, তারপরে আবার এটি দ্বারা গুরুত্ব আছে, এটি এলইডি লাইট ব্যবহার করা হয়। তারপরে অ্যান্টিমনি, চোখের কাজল তৈরিতে ব্যবহার করা হয়। বিসমাথ, বিসমাথ এলা আগুন নেবানোর যন্ত্র তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে আছে মস্কুবিয়াম, বৈজ্ঞানিক গবেষণাগারে ব্যবহার করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 16 নম্বর একটি গ্রুপ আছে অক্সিজেন, যেটি ছাড়া আমরা এক মুহূর্ত থাকতে পারি না, অর্থাৎ কোনো প্রাণী দেহ অক্সিজেন ছাড়া থাকতে পারে না, এমন একটি মৌল অক্সিজেন। এই অক্সিজেন খুব গুরুত্বপূর্ণ, আমরা বুঝতেই পারছি। তারপর আছে সালফার, যেটি কামানের গুলা তৈরিতে ব্যবহার করা হয়। এখানে আছে সেলেনিয়াম, ফটোকপির যে মেশিন আছে, ফটোকপির মেশিনে তৈরি করা হয় সেলেনিয়াম। তারপরে টেলুরিয়াম, টায়ার তৈরিতে ব্যবহার করা হয়। পোলোরিয়াম, পোলোরিয়াম এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যান্টিসেপটিক ব্রাশ তৈরিতে ব্যবহার করা হয়। এখানে আছে লিবারেমিয়াম, যেটা বৈজ্ঞানিক বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। যাই হোক, এই হলো 16 নম্বর মৌল। 17 নম্বরে একটা খুব বিশেষ গুরুত্বপূর্ণ আমি হাইলাইট করব এখানে, যে 17 নম্বর যে গ্রুপটি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মৌল। এই 17 নম্বর গ্রুপকে বলা হয় হ্যালোজেন গ্রুপ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কী বলা হয় বলো তো দেখি? হ্যালোজেন গ্রুপ। এই যে আমি বানানটা লিখে দিচ্ছি। 17 নম্বর মৌলকে বলা হয় হ্যালোজেন। আসলে হ্যালোজেন শব্দের অর্থ হচ্ছে সামুদ্রিক। এই যে এখানে মৌলগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই মৌলগুলা
কিছুটা মৌল বা ম্যাক্সিমাম মৌলই সমুদ্রে পাওয়া যায় এবং এরা লবণ গঠন করে, লবণ গঠনকারী পদার্থ গঠন করে এবং এদেরকে সামুদ্রিক মৌল বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, 17 নম্বর যে গ্রুপটি, প্রথমে আমরা যে মৌলটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ফ্লুরিন। ফ্লুরিন, আসলে ফ্লুরিন আমরা কী কাজ ব্যবহার করি? আমরা ঘুম থেকে উঠি কিন্তু দাঁত ব্রাশ করি বা ঘুমোতে যাওয়ার আগে যে দাঁত ব্রাশ করি, এই দাঁত ব্রাশের যে পেস্ট আছে, পেস্ট, ক্লোজ আপ বলো, পেপসোডেন্ট বলো, এই যে পেস্টগুলো কিন্তু ফ্লুরিন থেকে তৈরি করা হয়। ঠিক আছে, খুব বুঝতেই পারছো খুবই গুরুত্বপূর্ণ একটি পরিষ্কারক। এখানে আছে ক্লোরিন, এই যে ক্লোরিন হচ্ছে সুইমিং পুলে কিন্তু এই ক্লোরিনটা ব্যবহার করা হয়। এই যে ক্লোরিন আছে, তারপর এখানে আছে ব্রোমিন। তো ব্রোমিন দেখো এখানে ফিল্ম তৈরিতে ব্রোমিনটা কী কাজে লাগে? এখন অবশ্য আমাদের ডিজিটাল ক্যামেরা বের হয়ে গেছে, ঠিক এর আগে আমরা রিলের একটা ক্যামেরা ব্যবহার করতাম যেটা দ্বারা ফিল্ম তৈরি করত। তারপরে এখানে দেখো আয়োডিন আছে, এই যে আয়োডিন খুব গুরুত্বপূর্ণ একটি মৌল আয়োডিন। এই আয়োডিন কিন্তু আমাদের দেহে বিভিন্ন রোগ প্রতিরোধ করে, হ্যাঁ, এবং ভিটামিন হিসেবে কাজ করে। এই যে আয়োডিন, এটা লবণের মাধ্যমে যদি আমরা খাই তাহলে আমাদের অনেক রোগ, যেমন গলগণ্ড রোগ ভালো হয়ে যায় বা না হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে আমরা দেখতে পাচ্ছি অ্যাস্টেটিন। অ্যাস্টেটিন হলো তেজস্ক্রিয় ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। তারপরে একটা আছে টেনেসাইন, একটি যৌগ, বৈজ্ঞানিক গবেষণায় অনেক ব্যবহার করা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই গ্রুপগুলোকে আমরা বলবো হ্যালোজেন গ্রুপ এবং এরা খুব সহজে এই যে ক্ষার ধাতু আছে এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ যে মিথখান ধাতু আছে এদের সাথে বিক্রিয়া করে লবণ গঠন করে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী যে গ্রুপটি আছে সেই গ্রুপটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গ্রুপের একটি বিশেষ নাম আছে, এই গ্রুপের নাম হলো নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ এই গ্রুপের যে মৌলসমূহ আছে এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল। তো অনেকে আসলে ভাবছো যে নিষ্ক্রিয় মৌল, আসলে এটা গুরুত্ব থাকার কথা না, আসলে বিষয়টা এরকম না। যেমন আমরা জানি যে বিদ্যা অমূল্য ধন, ঠিক আছে, তার মানে কি বিদ্যার কোনো মূল্য নেই? এটা না, কিন্তু বিদ্যার এত মূল্য যে আমরা বিদ্যাকে টাকা দিয়ে কিনতে পারবো না। আসলে এখানে নিষ্ক্রিয় মূল্য মানে হচ্ছে এদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ, অর্থাৎ ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার কারণে তারা কোনো রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করার প্রয়োজন পড়ে না। তো নিষ্ক্রিয় মানে হচ্ছে তারা এতই স্বয়ংসম্পূর্ণ যে তাদের কারোর উপর নির্ভর করতে হয় না এবং কারোর সাথে বিক্রিয়া করে তাকে সুস্থিতি অর্জন করতে হয় না, সে নিজেই সুস্থিতি একটা মৌল। তো যেহেতু কোনো রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে না, রাসায়নিকভাবে নিষ্ক্রিয়, এই গ্রুপকে বলা হয় নিষ্ক্রিয় গ্রুপ এবং এটি 58 নম্বর গ্রুপ। আবার একে বিশেষভাবে বলা হয় শূন্য গ্রুপ, এর আরেকটি নাম আছে শূন্য গ্রুপ, আমরা অনেকেই শূন্য গ্রুপ নামে একে চিনি। এবং এখানে দেখি আমরা প্রথমেই মৌলগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। এই যে প্রথমে আছে হিলিয়াম, দেখো প্রথমে আছে এখানে হিলিয়াম, তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আছে নিয়ন, তারপর এখানে আছে আর্গন, তারপর ক্র্যাপটন, জ্যানন, রেডন, অর্গানাইজেশন। তাহলে এখানে আমরা এই যে মৌলসমূহ আছে এই মৌলগুলো আমরা মনে রাখবো এবং এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। এখন এরা রাসায়নিকভাবে নিষ্ক্রিয় এবং কেন নিষ্ক্রিয় বললাম? এদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ, অর্থাৎ কারোর সাথে বিক্রিয়া করার কোনো প্রয়োজন পড়ে না, বরং এই সবাই কি করে তার মতো হতে চায়, কারণ সে তো সুস্থিত এবং তার সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ, সুতরাং বুঝতেই পারছো অনেক সুস্থিত একটা মৌল। সবাই কি করে তার মতো হতে চায়, তার কারো মতো হওয়ার দরকার পড়ে না, তাই তারকে বলা হয় নিষ্ক্রিয় মৌল বা নিষ্ক্রিয় গ্যাস। প্রত্যেকটি গ্যাস, এই যে আমরা হিলিয়াম গ্যাস, নিয়ন গ্যাস, আর্গন গ্যাস, প্রত্যেকটি আমরা গ্যাস হিসেবে ব্যবহার করতে পারি। ঠিক আছে, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে নিয়ন, যেটার লাইট তৈরিতে ব্যবহার করা হয়, এই যে হিলিয়াম বেলুন, রঙিন বেলুন তৈরিতে ব্যবহার করা হয়। এখানে আছে ক্রিপ্টন, যেটাকে আমরা ফ্ল্যাশ লাইট তৈরিতে ব্যবহার করি। এখানে আছে জ্যানন, লাইট হাউসে ব্যবহার করা হয়। টিউমার ক্যান্সার নিরাময় ব্যবহার করা হয়, এই যে রেডন, থেরাপি, বিভিন্ন থেরাপি দেওয়া হয়। তারপরে অর্গানাইজেশন, বৈজ্ঞানিক গবেষণার
কাজে ব্যবহার করা হয়। তাহলে আজকে আমরা দেখো গুরুত্বপূর্ণ কিছু গ্রুপ দেখলাম এবং এখানে কিছু অবস্থান্তর মৌল বাকি রয়ে গেছে এবং এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এবং তোমাদের একটা হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, সেটি হলো তোমরা আগামী দিন কি করবা, গ্রুপ 1, গ্রুপ 2 আর এখান থেকে শুরু করবা গ্রুপ 13, 14, 15, 16, 17 এবং 18 এই প্রত্যেকটা মৌল মুখস্থ রাখার। ঠিক আছে, মৌল কিন্তু মুখস্থ করার উপকারিতা আছে, সেটা হলো যেমন আমরা যদি এখানে বেরিলিয়াম, যেমন আমি দ্বিতীয় গ্রুপে গেলাম বেরিলিয়াম, এই বেরিলিয়ামের বৈশিষ্ট্য যদি আমরা জানি তাহলে কিন্তু এই গ্রুপের প্রত্যেকটা বৈশিষ্ট্য ঠিক বেরিলিয়ামের মতো হবে। ঠিক আছে, আমি যদি এখানে এই যে বোরনের বৈশিষ্ট্য জানি তাহলে কিন্তু ম্যাক্সিমাম রাসায়নিক বৈশিষ্ট্য বোরনের মতো হবে, মিল পাওয়া যায়। এই জন্য আমরা গ্রুপগুলো মুখস্থ রাখার চেষ্টা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ক্লাসটি তোমাদের অনেক উপকারে আসবে এবং তোমাদের কাজ দিয়ে দিলাম প্রত্যেকটি গ্রুপ এবং পর্যায় সারণীর 1 থেকে শুরু করে এই যে এখানে কমপক্ষে এখানে এই যে 30টি মৌল তোমাদের মুখস্থ রাখতে হবে, নইলে রসায়ন পড়া হবে না। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের হোমওয়ার্ক এবং আশা করি আগামী ক্লাসে আমি আরও ভালো কিছু ভিডিও টিউটোরিয়াল দেখাবো, তোমরা আমাদের সাথে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ, ভালো থেকো, সুস্থ থেকো।